কার মন কাঁপছে এখানে জানি না, কিন্তু হ্যাঁ 25,000 তার মধ্যে যোগ্য যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মন তো কাঁদছেই। কারণ আজকে শুনানি হওয়ার কথা ছিল, আগামীকাল শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই যে রাজ্য গেছে, এসএসসি গেছে, চাকরি হারারা গেছেন, আসলে যোগ্যদের চাকরি থাকবে কিনা এই নিয়েই এখন সব থেকে বড় প্রশ্ন। আগামীকাল কি হতে চলেছে আর কি কি হলো একবার দেখে নেওয়া যাক ক্রোনোলজি। দেখুন, 24-এ চাকরি বাতিল, মামলা 21 সালের। 2021 সালের 21শে জুন কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়। 22শে নভেম্বর এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এসএসসি মামলায় এটাই প্রথম সিবিআই তদন্তের নির্দেশ। এরপর 6 ডিসেম্বর বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ারও নির্দেশ দেন। 2022 সালে আবার সিবিআই তদন্তের নির্দেশ। 15ই ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। এই নির্দেশও স্থগিত করে বাগ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। 7ই এপ্রিল আবারও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। এবার নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই। 17ই মে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি জানিয়ে তাকে চাকরি থেকে সরানোর নির্দেশ দেয় আদালত। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তদন্তভারও সিবিআইকে দেয় সিঙ্গল বেঞ্চ। পরের দিন অর্থাৎ 18ই মে বাগ কমিটির রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ ওঠে। তদন্তে নামে ইডি। 2022 সালের 22শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এরপর 2022 সালের 28শে সেপ্টেম্বর হাইকোর্টে প্রথম রিপোর্ট জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেন নানাভাবে দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের মার্চ পর্যন্ত প্রায় 5,000 চাকরি বাতিল করে আদালত। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। 2023 সালের 9ই নভেম্বর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। নির্দেশে বলা হয় 6 মাসের মধ্যে এসএসসির সব মামলা একত্রিত করে শুনানি এবং রায় দিতে হবে। গত বছরের 12ই ডিসেম্বর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রাশিদির বেঞ্চে শুনানি শুরু হয়। শেষ হয় 2024-এর 20শে মার্চ। 22শে এপ্রিল রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রায় বলা হয় এসএসসির 2016 সালের পুরো প্যানেলই বাতিল। মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে ছাড় দেয় আদালত। এছাড়া অতিরিক্ত পদ তৈরি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। 29শে এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হয়। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। তবে চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্টও জানতে চায় ওএমআর শিট ছাড়া কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। এসএসসির কাছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য চায় সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা। রিজু, ভোটে ইস্যু হবে কিনা, এবং এটাই তৃণমূলকে বিরোধীরা বলছে অনেকে যে তৃণমূলকেও বেগ পেতে হবে। দেখুন, আমি প্রথমে এই ইস্যুটা নিয়ে আপনারা অনেক সভা করেছেন, আমি কোনোদিন আসিনি। আমি একটা কথা দিয়ে শুরু করছি। ধরুন, আমরা আজকে এখানে এতজন আছি, আমরা একটা ডাক্তারের কাছে গেলাম, একজন চিকিৎসকের কাছে গেলাম। এবার তার মধ্যে এই সবার মধ্যে আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, আমি নিজের কথা বলছি, অন্য কারণ না। কিন্তু ডাক্তার বলল সবাইকে ইঞ্জেকশন দিতে হবে। তার মানে সেই চিকিৎসক হয় চিকিৎসা জানে না, বা কিমোথেরাপি কোম্পানির থেকে ঘুষ খেয়েছে। 21,000 চাকরি, 26,000 ছেলে তারা চাকরি করছে। সিবিআই ভারতবর্ষের প্রধান তদন্তকারী সংস্থা, তাদের লাগানো হয়েছে সন্ধান করার জন্য কারা যোগ্য কারা অযোগ্য। তারা কোর্টে বলেছে 5,500, তাহলে বিচারপতি বলে দিল 26,000 চাকরি নেই, কারণ ওএমআর ফোএমআর এসব ফালতু কথা। আমার কথা হচ্ছে যে রায়টা হয়েছে সেই রায় তো একটা বাচ্চাও দিতে পারে। আর যে
চাকরি প্রার্থী তাদের ব্যাপারেও বলি। তৃণমূলের পার্থ চ্যাটার্জি চাকরি বিক্রি করেছে, শুনে নিন। হ্যাঁ। চাকরি বিক্রি করেছে তৃণমূলের কিছু লোক, চাকরি বিক্রি যারা জেলের ভেতরে আছে। কিন্তু যে অযোগ্য চাকরি প্রার্থী তারাও তাদের জমি বাড়ি সব বিক্রি করে একটা সরকারি চাকরি নিজের পরিবারকে বাঁচানোর জন্য পার্থ টাকা দিয়েছে। চট্টোপাধ্যায় চাকরি তাদের বিক্রি জীবিকার করেছে। অধিকার নেই। বিরোধীরা বলছে যে তখন কি তাদের করছিলেন জীবিকার আপনারা, অধিকার তখন নেই। বসেছিলেন আরে কেন? চাকরি যাওয়ার এখন পরে বলছেন লাফায়। তখন বসেছিলেন কেন? বিরোধীরা বলছে বলছি লজ্জা যারা লাগে না? অযোগ্য চাকরি প্রার্থী টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জীবিকার অধিকার নেই। আচ্ছা, আমি আজকে অবাক আচ্ছা, হচ্ছি তৃণমূল কংগ্রেসের এই আপনার ফিরদৌস সামিন তো সকালে গেছে সুপ্রিম কোর্টে, বলতে দাও, বলতে স্টে দাও, অর্ডারটা বলতে যাতে দাও। না হয়। সরকার চলছে, প্লিজ, একটা সরকার চলছে, একটা সরকারের দলের প্রতিনিধি টিএমসি হয়ে দাঁড়িয়ে বলছে যারা ঘুষ দিয়ে আমরা চাকরি আমরা পেয়েছে, পোস্ট তাদের ক্রিয়েট অধিকার নেই। ইয়েস, তাদের জীবিকার হচ্ছে? অধিকার আছে। একটা আপনাদের যোগ্য মতো আর খুনি অযোগ্য। হারবার দল না, আরে দাঁড়ান, তাদের please, বাঁচার এক অধিকার minute, আছে। please। এত চেঁচাচ্ছেন তারাও তো? মানুষ। এত চেঁচাচ্ছেন, এই সরকারটা টিএমসির, এসএসসি চালিয়েছে টিএমসির লোকজন, আপনাদের মতো চিরকুটে চাকরি নয়। টিএমসির কে বারণ করেছিল একটা ঠিক সুজন লিস্ট বার বাবুর করতে? পুরো পরিবার Please, সরকারি please, কর্মচারী। আরে দাঁড়ান না। কে বারণ করেছিল আয়ন বাবু? কে বারণ করেছিল যে যোগ্য এ অযোগ্য এ এটা বোঝাতে? সুজন চক্রবর্তীর লিস্ট দেখাবো? পরিবারের লিস্ট দেখাবো? কেন সরকার সুজন কেন চক্রবর্তী অযোগ্য কেন আর যোগ্য একসাথে কেন টেনে লিস্টে আনতে বানিয়ে- হচ্ছে না, না, সুজন না, চক্রবর্তীর আপনি বলুন। ঘটনা? আমার সুজন বাংলার চক্রবর্তী- ছেলেমেয়েরা যারা ওকে, পরীক্ষা ওকে, দিয়েছিল, প্লিজ, 23 প্লিজ, লক্ষ- ওকে। 23 লক্ষ সুজন ছেলেমেয়ে, চক্রবর্তী- দাঁড়া, বলতে দাও, 23 বল, লক্ষ ছেলেমেয়ে শেষ করুন। পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ। 23 লক্ষ হ্যাঁ, ছেলেমেয়ের হ্যাঁ। সঠিক রেজাল্ট বার ওকে, করার দায়িত্ব না, কার? কেন কার ছিল? আমি জানতে কার চাই রেজাল্ট ছিল? সুজন চক্রবর্তীর কার- প্রসঙ্গ কার- টেনে কার- আনতে কার হচ্ছে কেন? দরকার ছিল? প্লিজ। সুজন চক্রবর্তীর প্রসঙ্গ এই জন্য টেনে আনতে হচ্ছে আরে কারণ আমি সুজন লিস্ট দেখাতে চক্রবর্তী পারবো। না, এটার উত্তর দিন। সুজন আপনি তো চক্রবর্তী escape route তৈরি করে সুজন দিচ্ছেন। চক্রবর্তীর বাড়ির আপনি ডোবারম্যান escape ছাড়া route দিয়ে দিচ্ছেন। সবকটা সরকারি এই কর্মচারী। না দেয় কি চাচো। প্রশ্ন? না, এরা মেধা বিক্রি এই করেছে, প্রশ্ন এরা করো। চিরকুটে তৃণমূল চাকরি করেছে। কংগ্রেস বলছে, এখন এই চোর তৃণমূল ক্রিমিনাল গুলো কংগ্রেস ধোয়া যারা তুলসী ঘুষ দিয়ে পাতা। চাকরি পেয়েছে তাদের চাকরির অধিকার কি বলবে নেই। শঙ্কুদেব সবার পণ্ডা? জীবিকার অধিকার আছে। Please, আপনারা মানুষ না। ওকে। যারা চাকরি হারানোর শেষ পর করো, উল্লাস please। করে ওকে, ওকে, বেড়ায়, ওকে, আমি please। মানুষ এতদিন মনে তো করি একটা না। পার্থ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন সরকার নিজে আচ্ছা, প্রথম কথা যোগ্য, হচ্ছে অযোগ্য সবাই মানুষ। প্রথম কথা হচ্ছে গরিব ছেলেপুলে যে যাদের আমি চাই চাকরি ওর গেছে, যাতে লাভ- ক্যান্সার না নাচছে হয়, এরা। কিন্তু ক্যান্সারে কেমোথেরাপি করবার আগে এক্সরে বা এমআরআই করতে হয়। এক্সরে বা এমআরআই না করে CBI কাউকে কি কেমো করছিল? দেওয়া যায় না। CBI কি ও করছিল? এমআরটা ওকে। রাখতে হয়, ও এমআরটা রাখতে হয়। বামফ্রন্ট সময় নিঃসন্দেহে হয়তো অনেক খারাপ কাজ হয়েছে, আমি জানি না। আমাদের যিনি সহবক্তা আছে উনি স্বাস্থ্য দপ্তরে চাকরি পেতেন বামফ্রন্টের সময়, এরকম পেছনের দরজা দিয়ে কিনা। নাম্বার 2, নাম্বার 3, আজকে যখন এই আলোচনাগুলো হচ্ছে, ও যে কথাটা বললো জীবিকার অধিকার, আমি তোমাকে একটা সহজ প্রশ্ন করছি। তুমি একটা প্লেনে উঠেছো, তুমি জানতে পারলে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা যে পাইলট সে ঠিকঠাক পাস করে আসেনি, তুমি কি তাকে সেই দায়িত্ব দেবে? আমরা কেউ বলছি না যে তারা বোকা একটা কথা জীবিকা বলছে, বোকা যে বোকা খালি কথা। খালি খাতা জমা বোকা দিয়েছে, বোকা কথা। তার চাকরি পাওয়ার আমরা অধিকার তাদের নেই। জন্য পাশাপাশি সুপারমারি পদ তৈরি করবো। নয় মিলে নয়, আমরা শঙ্কুদেব পণ্ডা সুপারমারি কাজে পদ তৈরি করবো। অযোগ্যদের জন্য সরকার হতে পারে না। আমরা ওকে। তাদেরও নেব। অযোগ্যদের জন্য সরকার আমরা হতে কারোর পারে না। জীবিকা কেড়ে নেব না। বাহ। আপনাদের বেশ, মতো আমরা বেশ। আপনারা ওকে। মানুষের পর্যায়ে ওকে, পড়েন না। ওকে, ওকে। আপনারা মানুষের Please, মুখে মুখে এত চিৎকার আমি করতে পারবো না। আমাকে আবার কালকে জনতার দরবার করতে হবে বা সিংহাসনের মহাসংগ্রাম করতে হবে। প্লিজ, শঙ্কুদেব পণ্ডা বারবার বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল এই চাকরি হারাদের নিয়ে। কিছু যায় আসে না। কোনো ছেলের মুখের ভাত কাটবো না আমরা। প্রথম কথা হচ্ছে যে আমি বিরোধী দলনেতাকে উনি ফাঁসিতে ঝোলাতে চাইলেও আমি ওনার চাকরি নিয়ে কোনো প্রশ্ন তুলব না। অভিষেক বাবু তুলেছেন, তো সে প্রশ্ন তুলুক, কোর্টে গিয়ে ওকে, ইয়ে করে ওকে, নিলে রিজু, রাহুল please, গান্ধীর মতো রিজু, ল্যাজ বলতে দাও তার মধ্যে সবাইকে। গুটিয়ে পালাতে রিজু, হয়। সবাইকে বলতে দাও। পাঁচফোড়ন ঠিক জায়গায় পড়লে তেলে চিড়বিড় করে ওঠে, আমি সেটা বলতে চাই না। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। দেখুন, এখানে ওনার যে গল্প, সেই গল্পের আমি দুটো লাইন বলতে চাই। 5 জন ডাক্তারের চাকরি দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে, তার মধ্যে 3 জন ডাক্তার জেনুইন আর 2 জন হচ্ছেন ডাক্তারই নন। তারা সেই সিস্টেমের মধ্যে যদি ঢুকে যান, তাহলে তারা যে চিকিৎসা করবেন তাতে যে রোগী মারা যাবে তার দায় কে নেবেন? এই সরকার জেনে গেল কোর্টে যে বেআইনি আপেলের সাথে রিক্রুটমেন্ট হয়েছে। কমলা লেবু ভাই, আমাকে comparison বলতে হচ্ছে। দিন। প্রাথমিক শিক্ষকেরা থেকে না, মারা না, যাবে। থামো, এসব please। না, না, এসব না, ফালতু না, গল্প please। আপনারা allow করেন কেন? বলতে দাও, প্রাথমিক সাদা শিক্ষকেরা allow মানুষ করবো। সাদা খাতা, Please। সাদা খাতাটা জাস্টিফিকেশন হতে পারে। শঙ্কু শেষ করো। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, এখানে কে চাকরি পাবে কি পাবে না তার থেকেও বড় জায়গা রয়েছে। আগামীকাল বিচার ব্যবস্থায় এটা ইম্পর্টেন্ট করে দেখার দরকার আছে যে কলকাতা হাইকোর্ট তো প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এখানে দুর্নীতি হয়েছে, তারপরে একটা সরকার পুরো মন্ত্রিসভা বসালো, Okay. বসিয়ে সুপার কলকাতা হাইকোর্টের মানুষের ভগবান এখন বিজেপি হনুমান। আমি ওনার চাকরি নিয়ে মানুষের ভগবান এখন বিজেপির একটা কথা বলতে দিচ্ছ না, বলতে চাই যে একটা ওনার ওই কথা চাকরির বলতে ভয় দিচ্ছ দেখে না, ওনাকে তাহলে বন্ধ অভিযোগ কি করা। সারবত্তা আছে? বলেছি আমি।
দেখুন আমাকে শেষ করতে 20 হবে। সেকেন্ড। আমার 20 সেকেন্ডের নির্দিষ্ট বক্তব্য। আগামীকাল লোকে অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ। অলরেডি সুপ্রিম কোর্টে এরা কানতে কানতে গেছেন হ্যাঁ। যাতে সুপার নিউমেরি পোস্ট নিয়ে হ্যাঁ। তদন্ত প্রক্রিয়া হচ্ছে স্টে করে থাকে। সেই প্রক্রিয়া স্টেটা উঠে গেলে তো এরা জেলে চলে যাবেন। Okay. পুরো মন্ত্রিসভা জেলে যাবে। Okay. ভাই, আমরা আগামীকাল- কারোর কাছে যাবো না। আগামীকাল- পশ্চিম পুরুলিয়াতে মুখ্যমন্ত্রী বলছেন পুরুলিয়াতে বলেছিলাম শুভেন্দুকে চাকরি দিতে, ও পশ্চিম পূর্ব মেদিনীপুরে দিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী এর বাইরে কি করে তিনি চাকরি দেন? আমরা কি করে মুখ্যমন্ত্রী এটা ভাগ করে দেন? ওকে, আপনারা এইভাবে সবাই মিলে একসঙ্গে আমি অ্যালাউ করব না, আর করব না, সবাই মিলে একসঙ্গে অ্যালাউ করব না। তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইভাবে হবে না। কালকে ভোট, কালকে 4টে কেন্দ্রে ভোট। মালদায় দেখুন, মালদা দক্ষিণে দেখুন, আম তো সবারই প্রিয়। তর্ক বিতর্ক চিৎকার চেঁচামেচি যদি থামিয়েও দিই, এখন যদি আম দিই সবাইকে, খুব মিষ্টি মিষ্টি কথা বেরোবে। সেই আম নিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে একটা বুথ, মানে এটা হচ্ছে আদর্শ বুথ। দেখুন আমের জেলা হিসাবে সুপরিচিত মালদা, সেই মালদাতে এবার ভোটে আদর্শ বুথ সেজে উঠেছে আমের সাজে। সারা বিশ্বে মালদার আমের একটা আলাদাই ব্যাপার আছে, এটি নিয়েই আমাদের মডেল বুথ। মানে অনেকেই হয়তো একটু দেখার জন্য হয়তো ভোট দিতে আসবে। ভোটার্স যাবে ভোটিং দিতে, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। ভোটিং প্রসেস বা ভোটিং ডে ওকে ভালোভাবে এনজয় করবে। রকমারি আম কার্যত ভরে গিয়েছে গোটা মডেল বুথে, তা কিন্তু সকলকে চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। কালকে মুর্শিদাবাদ জঙ্গিপুরেও ভোট, আর জঙ্গিপুর থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন বিড়ি শ্রমিকদের নিয়ে। দেখুন মুর্শিদাবাদ জেলাতে ভোটারদের একটা বড় অংশ বিড়ি শ্রমিক। প্রায় 4 লক্ষ বিড়ি শ্রমিক এখানে কাজ করেন। দীর্ঘদিন ধরেই তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, বিশেষ করে মজুরি বৃদ্ধির কথা রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। এমনকি বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল তৈরি করারও উদ্যোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদিও এই বিড়ি শ্রমিকরা নির্বাচনে কোন দিকে হেলে পড়ে সেদিকেই কিন্তু সবথেকে ভালো নজর রয়েছে এই নির্বাচনের বিশেষজ্ঞ মণ্ডলীর। এই বিড়ি শ্রমিকরা যেদিকেই থাকবে সেদিকেই পাল্লা ভারী বলে মনে করছেন তারা। শেষ পর্যন্ত কি হয় তা অবশ্যই জানতে লক্ষ্য রাখতে হবে নির্বাচনের ফলাফলের দিকে। তবে বিড়ি শ্রমিকদের স্বার্থ রক্ষিত হয় এমন যে রাজনৈতিক দল, তাদেরকেই তারা সমর্থন করবে বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। জনতার দরবার আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের এবং জনতাকেও ধন্যবাদ। আবার আগামীকাল সকাল 6টা থেকে দিনভর সিংহাসনের মহাসংগ্রাম জনতার দরবার নিয়েও ফিরে আসবো বুধবার।